বন্ধুরা আজকের এই ভিডিওতে এসবিআই ক্লার্ক মেন্সের কি প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া উচিত, কি প্ল্যানিং হওয়া উচিত, কিভাবে পড়া উচিত সেই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব। কারণ প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস আমাকে রিপিটেডলি জিজ্ঞেস করছিল যে স্যার আপনি প্লিজ এসবিআই ক্লার্ক মেন্সের একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসুন। তো আজকের এই ভিডিওতে সমস্ত সাবজেক্টের ব্যাপারে ডিটেল ওয়েতে আলোচনা করব এবং সব থেকে বেশিভাবে আলোচনা করব জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা। তো বন্ধুরা দেখো, আমি সবার প্রথমে তোমাদের জানিয়ে দিই যে জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের ব্যাংকিং এক্সামে আসে, সেটা শুধু এসবিআই ক্লার্ক বলে না, তুমি যে কোনো ব্যাংকিং এক্সাম নিয়ে নাও না কেন, সে আইবিপিএস ক্লার্কই নাও, আইবিপিএস পিওই নাও, এসবিআই পিওই নাও, আরআরবি পিও নাও, আরআরবি ক্লার্ক নাও, আমাদের ম্যাক্সিমাম যে পোর্শন জিকের আসে সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে আসে। তো ন্যাচারালি তোমাকে দেখো স্মার্টলি খেলতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি সবসময় একটা জিনিসের উপর ফোকাস করি যে নম্বর কি করে আমরা স্ন্যাচ করতে পারি, ওই টেকনিক তোমাকে জানতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি স্মার্ট। তো ন্যাচারালি তোমার টার্গেট এইটা হওয়া উচিত যে কারেন্ট অ্যাফেয়ার্সকে আমি কিভাবে কভার করতে পারি। প্রচুর স্টুডেন্টসরা আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার আমরা স্ট্যাটিক জিকে কোথা থেকে পড়বো, স্ট্যাটিক জিকের জন্য কোন বই ফলো করবো। স্ট্যাটিক জিকের কথা অনেক পরে আসবে, রাইট? সবার ফার্স্টে তুমি আগে দেখো যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কভার হচ্ছে কিনা। কারণ তোমাকে সবসময় দেখতে হবে যে আমি যেখানে ইনপুট দেবো তার এগেনস্টে আমি আউটপুট কীরকম পাচ্ছি। তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যা ইনপুট দেবে সেখান থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুট পাবে। কারণ তোমাদের জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের যে 50খানা কোশ্চেন থাকবে তার মধ্যে তোমরা ধরে রাখতে পারো 85 to 90% কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই আসবে। তো ন্যাচারালি তোমরা যদি শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভালো করে ফোকাস করো তাহলেও চলবে, তোমরা যদি স্ট্যাটিক জিকে নাও পড়ো তাহলেও হবে। যদি তোমাদের টাইম থেকে যায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পর, তারপর তোমরা যদি স্ট্যাটিক জিকে পড়ো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের হাতে যদি টাইম না থাকে তাহলে তোমরা লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। এবং বেস্ট সোর্স হচ্ছে অ্যাফেয়ার্স ক্লাউড, যেটা আমি অনেক আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে অ্যাফেয়ার্স ক্লাউড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, ঠিক আছে? এবং অ্যাফেয়ার্স ক্লাউড থেকে তুমি সমস্ত মেটেরিয়াল একদম ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তোমাকে কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, কিচ্ছু পারচেস করতে হবে না। তুমি সিম্পলি অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইটে যাবে এবং ওইখানে দেখবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ওরা আপলোড করে অ্যালং উইথ ফটোজ। তো ন্যাচারালি আমাদের খুব সুবিধা হয় যখন কোনো জায়গায় ফটো আপলোড করা থাকে, এবং তোমাদেরও খুব পড়তে সুবিধা হবে, বিশেষ করে মেমারিতে রিটেন করতে খুব সুবিধা হবে। তো ন্যাচারালি আমি তো এটাই তোমাদেরকে সাজেস্ট করবো যে যবে তোমাদের মেন্সের এক্সাম হবে, যেমন এসবিআই ক্লার্কের মেন্সের এক্সাম তোমাদের ফেব্রুয়ারি মান্থে হবে, তো ফেব্রুয়ারি মান্থের আগের 3 মাস মানে তোমরা যদি নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস যদি তোমরা খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, এবং সেটা ডেলি পড়তে হবে, রাইট? কিচ্ছু ছাড়া চলবে না, আমার কথা অনুযায়ী কিচ্ছু ছাড়তে পারবে না তোমরা এখানে, কারণ এই লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদের ম্যাক্সিমাম আসবে। এবং বন্ধুরা এটাও তোমাদের জানিয়ে দিই যে লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নেই করে হলো প্রায় 900 খানেক হবে। কারণ প্রতিদিনের আমি যদি বলি অ্যাভারেজে তোমাদের 10টা থেকে 12খানা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেগুলো ইম্পর্টেন্ট থাকে। এবার তুমি 30 দিনের হিসাব লাগিয়ে নাও, মানে 1 মাসের হিসাব লাগিয়ে নাও, তাহলে তোমায় 300খানা কারেন্ট অ্যাফেয়ার পড়তে হচ্ছে। এবং লাস্ট 3 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে মানে ওভারঅল তোমাকে 900 থেকে 950 কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, যেটা খুব একটা সহজ নয়। কারণ 900 950 কারেন্ট অ্যাফেয়ার্স করা এবং সেই ধৈর্য রেখে, সেই পেশেন্স লেভেল রেখে করা অতটা কিন্তু ইজি নয়। এবং এই জিনিসটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম, সেই জন্য তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আগে কমপ্লিট করো। একবার যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যায় তারপর রিভাইজও করো, রিভাইজ করার পর মক লাগাও। তোমরা প্র্যাকটিস মকের থেকে টপিক ওয়াইজ টেস্ট দিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, টেক্সট বুক থেকেও দিতে পারবে, আলাদা আলাদা মক টেস্টের সোর্সও আছে সেখান থেকেও তোমরা দিতে পারবে, এবং নিজেদের পারফরমেন্সটাকে অ্যানালাইজ করো। তোমরা নিজেরাই দেখতে পারবে বন্ধুরা যে ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই আসবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন যদি তোমাদের কভার হয়ে যায় এবং তোমাদের হাতে যদি তারপরেও টাইম বেঁচে থাকে, তাহলে তোমরা স্ট্যাটিক জিকের কিছু পোর্শন করতে পারো। এবং সেই স্ট্যাটিক জিকে পোর্শনের মধ্যেও তোমাদের সিলেক্টিভ আইটেমই পড়তে হবে, সমস্ত জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। যেমন তোমাকে হিস্ট্রি পড়তে হবে না, তোমাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হবে না, তোমাকে জিওগ্রাফি পড়তে হবে না, তোমাকে পলিটি পড়তে হবে না। তুমি শুধু একটা জিনিসের উপরই ফোকাস করবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। এবং ইন্ডিয়ান ইকোনমি থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ব্যাংকিং সিস্টেম আছে, সেই ব্যাংকিং সিস্টেম কিভাবে চলে, আমাদের কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক আছে, তাদের হেডকোয়ার্টার কোথায়, তাদের চেয়ারম্যান কে, তারই সাথে সাথে আরবিআই এর ফাংশনস, আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল, আরবিআই কি ফাংশন করে, ব্যাংকিং এর কি কি ইম্পর্টেন্ট টার্মস আছে, কি কি টার্মিনোলজিস আছে, সেই সমস্ত আইডিয়া তুমি যদি রাখো তাহলেই সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট স্ট্যাটিক জিকের পার্সপেক্টিভে বললাম। বাট কারেন্ট অ্যাফেয়ার্স সবার আগে কমপ্লিট করো, স্ট্যাটিক জিকে না করে সবার ফার্স্ট আগে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভালো করে ফোকাস করো। তারপর যদি টাইম হাতে বাঁচে তবে তুমি স্ট্যাটিক জিকেতে পড়তে পারো, আদারওয়াইজ স্ট্যাটিক জিকে তুমি নাও পড়তে পারো। তোমার যদি ম্যাথস, রিজনিং, ইংলিশ স্ট্রং থাকে তাহলে তোমার স্ট্যাটিক জিকের উপর ফোকাস করার কোনো দরকার নেই। তো এইটা গেল জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন। আই হোপ তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা ক্লিয়ার করতে পারলাম, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কনফিউশন ছিল। এবার নেক্সট আমি আসি ইংলিশ পোর্শনে। তো দেখো বন্ধুরা, ইংলিশের যে সেকশন আমাদের আসে সেটা ওভারঅল মোটামুটি প্রিলিমসের রেসপেক্টেই আসে, শুধু কোশ্চেনের সংখ্যা বেশি থাকে। মানে তুমি প্রিলিমসে দেখতে পাবে একটা আরসি পাচ্ছ, সেখানে দেখতে পাবে এসবিআই ক্লার্ক মেন্সে তুমি 3খানা আরসি পাবে, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলি। তো ন্যাচারালি রিডিং কম্প্রিহেনশন তোমাকে যদি ভালো করতে হয় তাহলে তোমাকে পড়ার স্পিড বাড়াতে হবে, এবং পড়ার স্পিড তোমার বাড়বে নিউজ পেপার রিডিং থেকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো নিউজ পেপার রিডিং বেশি বেশি করে করো এবং মক টেস্ট বেশি বেশি করে লাগাও। তোমরা যারা যারা মেন্সের জন্য এখন থেকেই পড়া স্টার্ট করবে, আই হোপ তোমাদের প্রিলিমসের পুরো সিলেবাস কমপ্লিট আছে এবং কভার্ড আছে। তো ন্যাচারালি তোমাদের এখন টার্গেট হওয়া উচিত ইংলিশে আমি পড়ার স্পিড আরও কি করে বাড়াতে পারি।
প্রিলিমসে তো ছিলই, মেন্সেও তাই। দেখো ইংলিশ হচ্ছে এমন একটা সেকশন যেখানে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, বিশেষ করে মেন্সেও। অন্যান্য সেকশনে আমরা অতটা পারি না, কিন্তু ইংলিশ হচ্ছে এমন একটা সেকশন না যেখানে তোমার যদি পড়ার স্পিড বেশি থাকে এবং তোমার যদি নলেজ ভালো থাকে, তাহলে তুমি প্রচুর কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। ইভেন বন্ধুরা তুমি ফুল পেপারও অ্যাটেম্প্ট করতে পারবে। অন্তত ফুল পেপার যদি নাও পারো, তুমি 90 to 95% অফ দ্য পেপার ইউ ক্যান অ্যাটেম্প্ট। তো ন্যাচারালি তোমার টার্গেট এইটাই হওয়া উচিত যে আমি পড়ার স্পিড কিভাবে বাড়াবো। বাকি কোশ্চেনের লেভেল খুব একটা হার্ড আসে না, ইজি আসে। তুমি সেইখানে আরসি পাবে, মোটামুটি 3খানার মতো আরসি পাবে। তারই সাথে সাথে সেখানে তুমি ডবল লাইন ফিলার্স পাবে, যেগুলোকে আমরা সিঙ্গেল লাইন ফিলার্স আমরা প্রিলিমসে সলভ করে এসেছি, বাট মেন্সে তোমাকে ডবল লাইন ফিলার্স দেওয়া হবে, মানে দুটো করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তারই সাথে সাথে তুমি দেখবে যে সেখানে ক্লজ টেস্টের প্যাসেজও দেওয়া থাকবে, কিন্তু ক্লজ টেস্টের প্যাসেজ একটুখানি আলাদাভাবে দেওয়া থাকতে পারে, একটু টুইস্ট করা থাকতে পারে। মানে ক্লজ টেস্টের প্যাসেজের মধ্যে মধ্যে কিছু লাইন এরকম লেখা থাকতে পারে যেখানে হয়তো তোমায় জিজ্ঞেস করলো যে এই যে লাইনটা লেখা আছে সেটাকে হয়তো বোল্ড করে দিল এবং বললো এই বোল্ডেড লাইনটার মধ্যে কোথাও না কোথাও এরার আছে, তো কোন পার্টে এরার আছে এটা তুমি বার করো। মানে আগে প্রিলিমসে তোমরা কি করতে, তোমরা শুধু এরার কারেকশনের কোশ্চেন সলভ করতে, বাট এখন ওরা কি করবে, ওরা এখন ক্লজ টেস্টের মধ্যে এরার কারেকশনের সেন্টেন্স ঢুকিয়ে দেবে। তো জিনিসটা একই হলো, জাস্ট একটু হালকা কম্বাইন করলো আর কি, নতুন একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। বাদ বাকি সব জিনিসই সেম। তো তুমি ওই সেন্টেন্সটার থেকে তুমি দেখতে পারবে যে আমার এখানে এরার কোথায় আছে। এমনও সেন্টেন্স তোমাকে ক্লজ টেস্টের প্যাসেজের মধ্যে দিতে পারে, ধরো একটা ব্ল্যাঙ্ক দিল, তারই সাথে সাথে তোমাকে ওইখানে একটা সোয়াপিং দিয়ে দিল, মানে মিক্স করলো আর কি। বেসিক্যালি একটা সেন্টেন্সের মধ্যেই তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করতে হবে এবং তারই সাথে সাথে তোমাকে ওয়ার্ডের সোয়াপিংও করতে হবে। তো ওয়ার্ড সোয়াপিং তোমরা প্রিলিমসে তো পাবেই পাবে, আলাদা করে পাবে, কিন্তু মেন্সে এরকম কম্বাইন্ড ফরম্যাটে তোমরা পাবে। তো ওই জিনিসগুলো ইজি হয় আমাদের করা, খুব একটা ডিফিকাল্ট হয় না। বাদ বাকি আমি যদি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের কথা বলি, কারণ কি হয় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টে বিশাল একটা প্রবলেম হয়। তো তোমরা যদি প্রবলেম ফেস করো তাহলে অ্যাটেম্প্ট করার কোনো দরকার নেই, তোমরা ওটাকে স্কিপও করতে পারো। শুধু ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি এবং লাস্ট সেন্টেন্সটাও ইজিলি বুঝতে পারি। তোমরা যদি শুধু ওই দুটোকেও মার্ক করো তাহলেও চলবে, পুরো অ্যাটেম্প্ট করার দরকার নেই। মেন্সে সিলেক্টিভ অ্যাটেম্প্ট করো, কিন্তু যা অ্যাটেম্প্ট করো অ্যাকিউরেসির সাথে অ্যাটেম্প্ট করবে, ভুলভাল অ্যাটেম্প্ট করো না। তো এই গেল আমাদের ইংলিশের পোর্শন। বাদ বাকি আমাদের তেমন কিছু থাকে না। গ্রামারের পোর্শনে যদি আমি বলি, তো গ্রামারও তোমাদের কম্বাইন্ড ফরম্যাটেই আসবে। হয়তো তোমাদের একটা প্যাসেজ দিয়ে দিল, প্যাসেজের মধ্যে কিছু কিছু লাইন ধরো বোল্ড করে দিল এবং বললো এই লাইনগুলোর মধ্যে কোথাও না কোথাও এরার আছে, তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরার। তো কোন পার্টে এরার আছে সেটা তোমাকে এখান থেকে বার করতে হবে। তো ন্যাচারালি ওটাও ইজি হয়, খুব একটা ডিফিকাল্ট হয় না। তো ইংলিশের যদি আমি প্রিপারেশন বলি বন্ধুরা, তাহলে মোরলেস প্রিলিমসের মতোই হয়, শুধু কোশ্চেনের সংখ্যা একটু বেশি থাকে এবং কোশ্চেনগুলো একটু নতুন ফরম্যাটে আসে, এই যা। বাদ বাকি মোটামুটি ওভারঅল সেমই থাকে। এবার আমি যদি ম্যাথসের পোর্শনে আসি, তো দেখো ম্যাথসের পোর্শনে আমাদের এরিথমেটিক থাকবে, তারই সাথে সাথে আমাদের ডিআই থাকবে এবং এসবিআই ক্লার্কের মেন্সে তোমরা সিম্পলিফিকেশনের কোশ্চেনও দেখতে পারবে। শুধু তাই না, সিম্পলিফিকেশনের সাথে সাথে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেনও দিতে পারে এবং তোমাদের নাম্বার সিরিজও কিন্তু দেবে। এটাও তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা কিন্তু মিসিং নাম্বার সিরিজ অথবা রং নাম্বার সিরিজের মধ্যে কিছু না কিছু পাবে। রং নাম্বার সিরিজটাকে তোমাদের একটা সিরিজের মধ্যে দিয়ে বলতে পারে যে রং নাম্বারটা হচ্ছে তার সাথে আরো একটা কোশ্চেন অ্যাটাচ করে দিল। তো ন্যাচারালি তুমি প্রথমে সিরিজটা থেকে ধরো একটা রং নাম্বার বার করলে, তারপর যে রং নাম্বারটা তোমার বেরোলো ওই রং নাম্বারটা ইউজ করে তোমার হয়তো আরেকটা কোশ্চেন সলভ হবে। সাপোজ ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে দুখানা রং নাম্বার সিরিজ দেওয়া আছে, দুটো সিরিজ তোমাকে দেওয়া আছে যার মধ্যে দুখানা রং নাম্বার হতে চলেছে। তো তুমি দুখানা রং নাম্বার আইডেন্টিফাই করলে এবং তোমাকে সেইখান থেকে একটা কোশ্চেন ছাড়লো যে এই দুখানা যে রং নাম্বার আমার বেরোলো সেইটা দিয়ে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে, যেখানে এই দুখানা রং নাম্বার হচ্ছে দুখানা রুটস, মানে বেসিক্যালি দুখানা রুটস হিসেবে কাজ করছে। তো সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি তৈরি হবে সেটা আইডেন্টিফাই করতে, তো তোমাকে এখানে 5খানা অপশন সেই হিসেবে দিয়ে দিল, তুমি রুটসগুলোকে আইডেন্টিফাই করলে, রুটসগুলো আর কি, রুটসগুলো তো আমাদের সেই দুখানা রং নাম্বার, এবং তারপরে তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাতে হবে। যেটা তোমরা জানো যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কিভাবে বানাই, যে রুটসগুলো আমাদের বেরোলো আমরা সাম অফ দ্য রুটস বার করি এবং প্রোডাক্ট অফ দ্য রুটস বার করে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করি। তো এরকম টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে। আর তাছাড়া তোমার এখানে ডিআই থাকবে, ডিআই এর মধ্যে কেসলেট ডিআই থাকবে, তারই সাথে সাথে তোমাদের বার ডিআইও থাকবে, পাইচার্টও থাকবে এবং এইগুলো কম্বাইন্ড ফরম্যাটে থাকবে। প্রিলিমসে তোমরা দেখতেই পাবে যে এক একটা জিনিস এক একবার করেই আসছে, মানে পাইচার্টও একবার এলো, বারগ্রাফও একবার এলো, কেসলেট ডিআই একটা এলো। কিন্তু এইখানে কি হবে, কেসলেটের সাথে ধরো তোমাকে পাইচার্ট কম্বাইন করে দিতে পারে, অথবা পাইচার্টের সাথে তোমাকে বারগ্রাফ কম্বাইন করে দিতে পারে। যাই দিক না কেন স্টেপ বাই স্টেপ ফরম্যাটে সলভ করবে। যে কোনো মেন্সের এক্সামে বন্ধুরা যদি তোমার কাছে বড় ডিআই আসে, তাহলে তোমার টার্গেট এইটা হওয়া উচিত যে ওটাকে আমি স্টেপ বাই স্টেপ ফরম্যাটে কি করে সলভ করতে পারি। সেই জন্য না ঘাবড়িয়ে, বি পেশেন্ট, ধৈর্য রাখো নিজের মনের মধ্যে এবং স্টেপ বাই স্টেপ ফরম্যাটে কোশ্চেনগুলোকে সলভ করবে। এখন কিরকম তারা কোশ্চেন দেবে সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু ফরম্যাট তোমাদেরকে এরকমই দেবে যে যেখানে একটা ডিআই তুমি ধরো সলভ করলে, সেইখান থেকে তুমি কিছু না কিছু একটা ইনফরমেশন পেলে, যে ইনফরমেশনটা লাগিয়ে তোমার নেক্সট পার্টটা পুরোপুরি সলভ হতে চলেছে। তো ওই ডিআইগুলোকে অ্যাকচুয়ালি আমরা স্টেপ ওয়াইজ ডিআই বলি, যে ডিআইগুলোকে স্টেপ ওয়াইজ আমাদের সলভ করতে হয় এবং তারপরে আমাদের আনসার এক একটা পোর্শন থেকে এক একটা আনসার বেরোয় এবং তারপরে আমরা সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারি। তো এই গেল ওভারঅল ম্যাথসের সিলেবাস। তো
তো রিজনিং পোর্শনে এখানে তোমাদের কিছু নতুন নতুন জিনিস সত্যি শিখতে হবে। সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ইনপুট আউটপুট কিভাবে সলভ করতে হয়, কারণ ইনপুট আউটপুটের এগেনস্টে তোমরা 5খানা কোশ্চেন পাবে। এবার ইনপুট আউটপুট জিনিসটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা স্টেপে কোনো না কোনো একটা অপারেশন লাগিয়েছে, যে অপারেশনটা তোমাকে যে কোশ্চেনটা করতে দেবে সেইখানেও লাগাতে হবে। তো ন্যাচারালি তুমি যদি প্রত্যেকটা অপারেশনের কোডকে ক্র্যাক করতে পারো, তো যে জিনিসটা তোমায় করতে দিয়েছে সেটাও তুমি খুব আরামসে ক্র্যাক করতে পারবে। এবং বন্ধুরা আমি তোমাদের জানি যে ইনপুট আউটপুটে কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশন ভ্যালু তোমাকে জানতে হবে, শুধু ফরওয়ার্ড নয় ব্যাকওয়ার্ড ভ্যালুগুলোও তোমাকে জানতে হবে, এবং কোন কোন অ্যালফাবেটগুলো আমাদের পেয়ারিং ফর্ম করে সেই ব্যাপারেও তোমাকে আইডিয়া রাখতে হবে। যেমন এর সাথে জেড পেয়ারিং ফর্ম করে, বি এর সাথে ওয়াই পেয়ারিং ফর্ম করে, মানে বেসিক্যালি এ আর জেড মিলিয়ে আমাদের 27 আমরা পাই, বি আর ওয়াই মিলিয়েও আমরা 27 পাই। তো তাদেরকে আমরা পেয়ার ফর্ম্যাটে বলি, অথবা পেয়ার অফ অপোজিট লেটার্স আমরা বলি, যাদের অ্যাডিশন ভ্যালুটা 27 দেবে। ন্যাচারালি সি এর সাথে এক্স হবে, তুমি দেখবে সি হচ্ছে 3rd পজিশনে থাকে আর এক্স হচ্ছে 24th পজিশনে থাকে, তো এক্স আর সি মিলিয়ে আমরা 27 পাবো। তো তোমাদেরও টার্গেট এইটা হওয়া উচিত যে প্রত্যেকটা অ্যালফাবেটিক্যাল পজিশন ভ্যালু তোমার মনে আছে কিনা। যেমন আমি তোমাকে জিজ্ঞেস করি পি এর ভ্যালু কত, তোমার সঙ্গে সঙ্গে বলা উচিত পি এর ভ্যালু 16 হয়। আমি তোমাকে বলি ইউ এর ভ্যালু কত হয়, তোমার সঙ্গে সঙ্গে বলা উচিত ইউ এর ভ্যালু 21 হয়। তোমাকে জিজ্ঞেস করি আমি জেড এর ভ্যালু কত হয়, তোমার সঙ্গে সঙ্গে বলা উচিত জেড এর ভ্যালু 26 হয়। তোমাকে যদি বলি কে এর ভ্যালু কত হয়, তাহলে তোমার সঙ্গে সঙ্গে বলা উচিত কে এর ভ্যালু 11 হয়। তো এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, যাতে তুমি খুব ইজিলি ইনপুট আউটপুটের কোডটাকে ক্র্যাক করতে পারো। তারই সাথে সাথে এখানে তোমার যে নাম্বারসগুলো দেওয়া থাকবে বন্ধুরা, তো নাম্বারসগুলোর মধ্যেও তোমাকে প্যাটার্ন বুঝতে হবে যে এখানে অড নাম্বার অনুযায়ী ভ্যারি করছে, নাকি ইভেন নাম্বার অনুযায়ী ভ্যারি করছে, নাকি প্রাইম হিসেবে ভ্যারি করছে, নাকি কম্পোজিট হিসেবে ভ্যারি করছে, নাকি স্কোয়ার টার্ম হিসেবে ভ্যারি করছে, নাকি কিউবিক টার্ম হিসেবে ভ্যারি করছে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। ইভেন এখানে যদি সিম্বলসের কথা বলি, তো জেনারেলি বন্ধুরা সিম্বলস লাগানো হয় ভাওয়েলস এবং কনসোনেন্টসের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেসে। এটা ম্যাক্সিমামের জন্য বললাম আমি, সবসময় কিন্তু এই জিনিসটা খাটে না। অনেক সময় আমরা সিম্বলস প্রাইম নাম্বার অথবা অড এবং ইভেন নাম্বারের জন্যও লাগাই, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে যদি বলি, মানে যত ইনপুট আউটপুটে তোমরা কোশ্চেন পাবে, ম্যাক্সিমাম ইনপুট আউটপুটের কোশ্চেনই তোমরা দেখতে পাবে যে ভাওয়েলসের জন্য আলাদা সিম্বল ইউজ করেছে, কনসোনেন্টের জন্য আলাদা সিম্বল ইউজ করেছে, এবং সেটা তোমরা ক্লেরিক্যালের মেন্সে দেখতে পাবে। খুব একটা ডিফিকাল্ট তোমাদের এখানে কোশ্চেন ছাড়বে না, যাই কোশ্চেন লিখ না কেন তোমাদের এখানে অ্যালফাবেটসের মধ্যে যদি বলি, তো ভাওয়েলসের একটা আলাদা সিম্বলিক নোটেশন লিখতে পারে এবং কনসোনেন্টের একটা আলাদা সিম্বলিক নোটেশন লিখতে পারে। তো যাই হোক না কেন, এরকম প্রত্যেকটা স্টেপে আমাদের কোনো না কোনো একটা অপারেশন চলে, যেটা ইউজ করে আমরা তারপরে কোশ্চেনগুলোকে সলভ করি। তো এটা গেল ইনপুট আউটপুট। নেক্সট আমাদের আছে ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং, এবং ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিংও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখান থেকে তোমরা 3খানা কোশ্চেন পাবেই পাবে। তো ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর কথা যদি বলি, তো ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং মানে হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা কোডিং হবে, প্রত্যেকটা নাম্বারের আলাদা কোডিং হবে, প্রত্যেকটা সিম্বলের আলাদা কোডিং হবে। যেমন তোমরা প্রিলিমসে দেখবে চাইনিজ কোডিং ডিকোডিং শিখবে, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা কোডিং হবে, বাট এমনটা মেন্সে হয় না। মেন্সে আমাদের ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং থাকে, যেখানে প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা কোডিং হয়, প্রত্যেকটা নাম্বারের আলাদা কোডিং হয়, প্রত্যেকটা সিম্বলের আলাদা কোডিং হয়। তো ন্যাচারালি তোমাদের এই জিনিসটা জানা উচিত যে ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং আমি কি করে সলভ করতে পারি, কারণ ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং কিন্তু মিসলেনিয়াস পোর্শনের মধ্যে পড়বে, এবং এই জিনিসটা তোমাকে কিন্তু সলভ করা জানতে হবে। যদি তোমার পাজেলে উইকনেস থাকে, তো যদি তুমি পাজেল সলভ করতে মোটামুটি ভালো পারো, তাহলে তুমি এটাকে ছাড়তেও পারো, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে এটা আমাদের ছাড়া উচিত না, কারণ এখান থেকে আমরা ভালো নম্বর স্ন্যাচ করতে পারি। সেই জন্য ভালো করে শেখো ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং কি করে সলভ করতে হয়, যাতে ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেনে তোমার মিস না হয়। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবার নেক্সট আমি আসি আরো একটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। রিজনিং এর হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন, যেটা মেন্সে তোমাকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এবং তোমরা দেখবে যে ক্রিটিক্যাল রিজনিং আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটে আসে, এবং সেই প্যারাগ্রাফ ফরম্যাট অনুযায়ী আমাদেরকে আনসারিং করতে হয়। ক্রিটিক্যাল রিজনিং এর কোনো রুল নেই, শুধু একটাই জিনিস, যে যেটা তোমাকে স্টেটমেন্টে দেওয়া থাকবে সেইটাই একদম 100% ট্রু হবে। স্টেটমেন্টকে তুমি কখনো ভায়োলেট করতে পারো না। স্টেটমেন্ট হচ্ছে তোমার কাছে গড অথবা তোমার কাছে ভগবান। স্টেটমেন্টে যা লেখা থাকবে ওইটা তোমাকে 100% সত্যি মেনে চলতে হবে। এবার স্টেটমেন্টের এগেন্সটে তোমাকে ইনফারেন্স দেওয়া থাকতে পারে, স্টেটমেন্টের এগেন্সটে তোমাকে অ্যাজাম্পশন দেওয়া থাকতে পারে, স্টেটমেন্টের এগেন্সটে তোমাকে কনক্লুশন দেওয়া থাকতে পারে, স্টেটমেন্টের এগেন্সটে তোমাকে ডিসিশন মেকিং জিজ্ঞেস করতে পারে। তো এই সমস্ত জিনিস তারা জিজ্ঞেস করতে পারে, যাই জিজ্ঞেস করুক না কেন, আর্গুমেন্টও জিজ্ঞেস করতে পারে। জেনারেলি দেখো আমরা আর্গুমেন্ট খুব একটা সলভ করি না, কারণ আর্গুমেন্টে ম্যাক্সিমাম চান্সেস ভুল হওয়ার, সেজন্য আর্গুমেন্টের কোশ্চেন তোমরা ছাড়লেও ছাড়তে পারো। বাট যদি তোমার কাছে স্টেটমেন্ট ইনফারেন্সের কোশ্চেন আসে, অথবা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন আসে, অথবা স্টেটমেন্ট অ্যাজাম্পশনের কোশ্চেন আসে, অথবা স্টেটমেন্টের সাথে ডিসিশন মেকিং এর কোশ্চেন আসে, তাহলে ডেফিনেটলি অ্যাটেম্প্ট করবেই করবে, বিশেষ করে যদি ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন আসে। তো এটা অন্তত আমার সাজেশন, ক্রিটিক্যাল রিজনিং খুব একটা কিন্তু ছাড়বে না। ক্রিটিক্যাল রিজনিং ভালো করার জন্য তোমাকে নিউজ পেপার রিডিং পড়তে হবে, দরকার পড়লে এডিটোরিয়াল বেশি করে পড়ো, কারণ ওইখানে আরও একটা ভালো ক্ল্যারিটি পাবে যে কিভাবে আমরা ক্রিটিক্যাল রিজনিং সলভ করি। তো এটা গেল একটা ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন, এইখান থেকেও তোমরা 7 থেকে 8খানা কোশ্চেন পাবেই পাবে। এরপরে নেক্সট আমি আসি কোডেড ডিস্টেন্স ডাইরেকশনে। তো কোডেড ডিস্টেন্স ডাইরেকশন ও রিজনিং এর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা।
খুব ইজিলি আমরা নাম্বার এখান থেকে তুলতে পারি। তোমরা সবাই জানো প্রিলিমসে আমাদের এমনি ডিস্টেন্স ডাইরেকশন থাকে, কিন্তু মেন্সে আমাদের কোডেড ডিস্টেন্স ডাইরেকশন থাকবে। তো ন্যাচারালি কোডেড ডিস্টেন্স ডাইরেকশনও তোমাদেরকে সলভ করতে হবে। সেখানে দেখবে হয়তো দুজন আছে, দুজনকে একসাথে কম্বাইন করে দিল, কম্বাইন করে আমাদের একটা ডায়াগ্রাম ফর্ম হলো। প্রিলিমসে কি হয়, একজনের ব্যাপারেই বলা থাকে। ধরো বললো যে এ স্টার্ট করলো এই পয়েন্টে, তারপর এদিকে ঘুরলো ওইদিকে ঘুরলো, তো এর ব্যাপারেই শুধু বলা থাকে। এ কোথা থেকে কোথায় গেল সেই ডিস্টেন্সটাই আমরা বার করি এবং এর ডাইরেকশন আমরা বার করি। কিন্তু এমনটা মেন্সে হবে না। মেন্সে কি করবে, দুজনকে তিনজনকে চালাতে পারে ওরা একসাথে। এ এইদিকে চলে গেল, বি ওইদিকে চলে গেল, সি ওইদিকে চলে গেল, তারপরে কি হলো, তারা তিনজন একসাথে একটা জায়গায় মিট করলো। নর্মালি তোমরা এক্সপেক্ট করতে পারো যে ক্লেরিক্যাল লেভেলের মেন্সে রিজনিং এর কোশ্চেনে তোমাদের দুটো ভ্যারিয়েবল থাকবে। ডিস্টেন্স ডাইরেকশনের কথা যদি বলি, প্রিলিমসে আমাদের একজন থাকে, বাট মেন্সে তোমাদের এখানে দুজনকে দেবে। সেই দুজনকে কম্বাইন করে আমাদের একটা টোটাল ডায়াগ্রাম বানাতে হয়, যেটাও খুব ইজি হয়, তেমন কিছু ডিফিকাল্ট থাকে না। খুব সুন্দরভাবে ধীরে ধীরে ধীর স্থির অনুযায়ী বানাবে, খুব আরামসে মিলে যাবে, এখানে তেমন কিছু ব্রেন লাগে না। তারই সাথে সাথে আমাদের এখানে কোডেড ইনইকুয়ালিটি আছে, এবং কোডেড ইনইকুয়ালিটি একদম ইজি। সবার ফার্স্টে রিজনিং এর সেকশন কোডেড ইনইকুয়ালিটি দিয়েই স্টার্ট করবে তোমরা, যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা কিছুটা বেড়ে যায়। কোডেড ইনইকুয়ালিটি একদম ইজি হয় ক্র্যাক করা। যেরকম যেরকম কোড লেখা থাকবে সেই অনুযায়ী তোমাকে ইনইকুয়ালিটিটাকে ফ্রেম করতে হবে এবং সলভ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর মধ্যে এমন কিছু থাকে না। এবং তারই সাথে সাথে তোমরা দেখবে এখানে কোডেড ব্লাড রিলেশনও তোমরা পাবে। কোডেড ব্লাড রিলেশন মানে হচ্ছে তোমাকে একটা রিলেশন দিয়ে দিল যে এ হচ্ছে এর ব্রাদার হচ্ছে, এ হচ্ছে সিস্টার হচ্ছে, এ হচ্ছে নেফিউ হচ্ছে, এ হচ্ছে নিস হচ্ছে, এর হচ্ছে ফাদার হচ্ছে, মাদার হচ্ছে, যাই দিক না কেন সেই অনুযায়ী তোমাকে একটা এরকম সিম্বলিক নোটেশন লেখা থাকবে এবং একটা সিঙ্গেল লাইন দেওয়া থাকবে, যেটা রিলেশন তোমাকে বানাতে হবে। এবং আলটিমেটলি ওই কোশ্চেন থেকে তোমায় জিজ্ঞেস করবে যে কার মধ্যে কি রিলেশন চলছে সেটা বার করতে। তো ন্যাচারালি ওটাও একদম ইজি হয় ক্র্যাক করা, ওটাকেও তোমরা কিন্তু সলভ করবে। ওইটাও আমাদের মিসলেনিয়াস পোর্শনের মধ্যেই পড়ে। তারই সাথে সাথে তোমাদের এখানে সিলজিজম থাকবে রিজনিং এ, যেটাকে আমরা বলি রিভার্স সিলজিজম। প্রিলিমসে তো তোমরা দেখবে যে আমাদের ডিরেক্ট সিলজিজম থাকে, বাট মেন্সে আমাদের রিভার্স সিলজিজম থাকে। মানে কনক্লুশন তোমায় দেওয়া থাকবে, তার এগেনস্টে তোমাকে স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে হবে, যেটাও একদম ইজি হয়। যা কনক্লুশন দেওয়া থাকবে সেটাকে ড্র করবে তুমি, এবং যে যে স্টেটমেন্টগুলো আসবে সেই স্টেটমেন্টগুলোর ভেন ডায়াগ্রাম বানাবে, ম্যাচ করার চেষ্টা করবে যে কার সাথে কোনটা ম্যাচ করছে, যেটা ম্যাচ করে গেল সেটাই তোমার আনসার। এর বাইরে কোনো জিনিস এখানে নেই। তো রিভার্স সিলজিজমে সবসময় আমরা এরকম টেকনিক ইউজ করি, আমরা স্টেটমেন্টের ডায়াগ্রাম বানাই, কনক্লুশন যেটা দেওয়া আছে সেটার ডায়াগ্রাম বানাই এবং ম্যাচ করাই যে কনক্লুশনের সাথে আমাদের স্টেটমেন্টগুলো ম্যাচ করছে কিনা। রিভার্স সিলজিজমের পরে লাস্ট যে জিনিসটা আমাদের বাকি থাকবে সেটা হচ্ছে পাজেল সেকশন। এবার পাজেল সবকিছু তোমাদের অ্যাটেম্প্ট করার দরকার নেই, সিলেক্টিভ ওয়েতে অ্যাটেম্প্ট করো। ম্যাক্সিমাম পাজেলসে এখানে মিক্সড বেস্ট পাজেল থাকবে, মানে ফ্লোর বেস্ট পাজেলের সাথে তোমাকে ধরো মান্থ বেস্ট পাজেল লাগিয়ে দিল, অথবা তোমাকে একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের সাথে ফ্লোর বেস্ট পাজেল লাগিয়ে দিতে পারে, অথবা একটা মান্থ বেস্ট পাজেলের সাথে তোমাকে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট লাগিয়ে দিতে পারে। তো যাই করুক না কেন ওরা ম্যাক্সিমাম কেসে মিক্সড অ্যারেঞ্জমেন্টই দেবে তোমাকে, ডিরেক্ট অ্যারেঞ্জমেন্ট তুমি খুব একটা এখানে পাবে না। তাও ক্লেরিক্যাল লেভেলে হয়তো ডিরেক্ট অ্যারেঞ্জমেন্ট একটা দুটো তুমি পেলেও পেতে পারো, তার দিলেও দিতে পারে, কারণ ক্লেরিক্যাল লেভেলের মেন্সও খুব একটা ডিফিকাল্ট হয় না। এটা আমি পিওর জন্যই বলে ফেললাম বেসিক্যালি। যাই হোক, যদি ক্লেরিক্যাল লেভেলেও বলি তো ক্লেরিক্যাল লেভেলে খুব একটা ডিফিকাল্ট তোমাকে কিছু দেবে না, ইজি ইজি দেবে। যাই দিক না কেন তোমাকে হয়তো সিঙ্গেল ভ্যারিয়েবলের জায়গায় হয়তো ডবল ভ্যারিয়েবল অথবা ট্রিপল ভ্যারিয়েবল জিজ্ঞেস করলেও করতে পারে। তাও ট্রিপল ভ্যারিয়েবল হয়তো ওরা জিজ্ঞেস করবে না, ডবল ভ্যারিয়েবলই হয়তো দেবে। কিছু কিছু পাজেল হয়তো মিক্সচার টাইপ থাকবে, হয়তো ফ্লোর বেস্ট পাজেলের সাথে তারা মান্থকে কম্বাইন করতে পারে, অথবা একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের সাথে হয়তো ফ্লোর বেস্ট পাজেলকে কম্বাইন করতে পারে, যা খুশি করতে পারে ওরা। ঠিক আছে, তো যেরকম ভাবে বলা থাকবে সেরকম অনুযায়ী অ্যাটেম্প্ট করবে। কিন্তু যাই অ্যাটেম্প্ট করো না কেন রিজনিং পোর্শনে, মিসলেনিয়াস পোর্শনকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। মিসলেনিয়াস পোর্শনে কোশ্চেন যেন মিস না হয়, এবং পাজেল যদি তোমরা একটা অথবা দুটোও যদি সলভ করতে পারো, মানে মিসলেনিয়াস সেকশন কভার করার পরে পাজেল যদি একটা কিংবা দুটোও যদি সলভ করো, সেইটাও মোর দ্যান সাফিসিয়েন্ট, তাও তোমাদের সিলেকশন হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো করে অ্যাটেম্প্ট করতে পারবে না। তো ন্যাচারালি এই ছিল আজকের ভিডিও। বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ একদম ডিটেল ওয়েতে তোমাদের সাথে আলোচনা করলাম। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।